ডাক্তারবাবু তো এখনো এলেন না। এক্ষুনি এসে পড়বে, অপেক্ষা করো, এক্ষুনি আসবে। ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ইনি আমার বাবা। নমস্কার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। কেমন আছো? ভালো আছি। ডাক্তারবাবু, আপনার জন্যে আজ আমি আমার ছেলেকে ফিরে পেলাম। ডাক্তারবাবু, আমাকে যেতে দিল, আমাকে যেতে দিচ্ছে না। কি ব্যাপার, ওকে নিয়ে এখানে বসে আছেন কেন? স্যার কিছু একটা ব্যবস্থা করুন। আরে ইমার্জেন্সিতে যান, ওকে নিয়ে যান, এক্ষুনি যান তাড়াতাড়ি। আমাদের তো স্যার যেতে দিল না। কে যেতে দিল না? লিফটম্যান স্যার। কোনো অসুবিধা হচ্ছে না? না, বেশ, ঠিক আছে। আজকে ডাক্তারবাবু ওর ছুটি করে দিলেন, বললেন আচ্ছা। দিন 10 পরে এসে ওকে একবার দেখিয়ে নিয়ে যেতে। ঠিক আছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনাকে বলে যাব বলে। ডাক্তারবাবু, এরপর সাবধানে থাকবে, আগুন নিয়ে একদম খেলবে না। আগুন কি খেলা করার জিনিস? হ্যাঁ, দেশলাই, লাইটার এসব নিয়ে একদম খেলবে না। আপনার বড় ছেলে সেদিন খুব উপস্থিত বুদ্ধি পরিচয় দিয়েছে। ও যদি এখানে না নিয়ে আসতো ওকে, একটা সাংঘাতিক কিছু হয়ে যেতে পারত। আপনি না থাকলে কিছুই হতো না ডাক্তারবাবু। আপনার জন্য আজ আমি ছেলেকে ফিরে পেয়েছি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে একই কাজ করতো। সবাই কি তাই করে ডাক্তারবাবু? লিফটম্যানকে টাকা দিতে পারেনি বলে লিফটম্যান ওকে লিফটে না তুলে ফেলে রেখে দিয়েছিল। হাতের 5টা আঙুল কি সমান হয়? হয় না ডাক্তারবাবু, হয় না। আপনাদের মতো মানুষকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে, প্রণাম করতে ইচ্ছে জাগে। আপনাদের মতো মানুষ এখনো বেশ কিছু আছেন বলেই তো আজও আজও সব কিছু ঠিকঠাক চলছে ডাক্তারবাবু। তাকে ওসব কথা বাদ দিন। আপনিও কিন্তু একটু সাবধানে রাখবেন ওকে। ছোট ছেলে তো, বলা যায় না কখন কি করে বসে। আমার কোনো উপায় নেই ডাক্তারবাবু, ওদের মা সময় পায় না। আর আমি একটা কারখানাতে কাজ করি, আমাকে ওভারটাইম করতে হয়। তাই তাই ওদের এইভাবেই মানুষ হতে হবে, এইভাবেই। খুব ভালো ছিল, লক্ষ্মী ছিল। ঠিক আছে, চলি যাবে। আসুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, হ্যাঁ, বলুন। আজ আমি কারখানা থেকে আগে আগে ছুটি নিয়ে এসেছি, আপনাকে একটা প্রণাম জানাবো। আজ আমি আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি ডাক্তারবাবু। আপনি আপনি ভালো থাকবেন ডাক্তারবাবু। আসুন। কোথায় যে রাখলাম কাগজটা? না, এখানে তো নেই। সত্যি এবার না আমি পাগলই হয়ে যাব। দেখো দেখি, ফাইলের তলে যে কাগজটা রেখেছো সেটা কি? কোথায় দেখি? হ্যাঁ, এই তো সেই কাগজ। হায় রাম, সামনে পড়ে আছে, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। ওহ, এসব কেন হচ্ছে জানিস তো? কেন? পান ছেড়ে দিয়েছি বলে। তাই? টেনশন হলে না একটা পান মুখে দিলে ব্রেনটা একদম তত্তর করে কাজ করে। ছেড়ে দিয়েছি, গন্ডগোল হয়ে গেছে। তাহলে এতদিন অভ্যেসটা হঠাৎ ছাড়তে গেলেই বা কেন? আমি কি আর শখে ছেড়েছি রে? ছাড়িয়েছেন একজন। ছাড়িয়েছেন? কে গো? কেন, তোদের স্যার ডক্টর রয়। যেদিন উনি প্রথম এই হাসপাতালে এলেন সেই দিনই তো।
কে কে আমি আপনি অসময়ে উপরে এসছেন কেন? যান নিচে যান। আমি অসময় বিরক্ত করবেন না, যান নিচে যান। আপনার যদি কিছু বলার থাকে তাহলে ভিজিটিং আওয়ার্সের পর বলবেন, এখন নিচে যান। কিন্তু নিচে কোথায় যাব? যেখানে খুশি যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না, কেন? নিয়ম নেই। আচ্ছা, নিচে না গিয়ে আমি যদি ওপর মহলে যাই, গিয়ে রিপোর্ট করি যে ডিউটি আওয়ার্সে একজন সিনিয়র স্টাফ হয়ে আপনি ঘুমোচ্ছিলেন, পান চিবোচ্ছেন, তাহলে আপনি কে বলুন তো? আপনি কি সেই নতুন ডাক্তার? আপনাকে আগে তো কখনো দেখিনি। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি একে একে। হ্যাঁ, প্রথমত আমি সেই নতুন ডাক্তার ডক্টর নক্ষত্র রায়। দ্বিতীয়ত, আপনার আমাকে আগে দেখার কোনো সম্ভাবনা নেই, কারণ আজকে আমি প্রথম এই হাসপাতালে জয়েন করলাম। তৃতীয়ত, ডিউটি আওয়ার্সে আপনাকে ঘুমোতে দেখে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম। বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি শুনেছিলাম যে কদিনের মধ্যে একজন নতুন ডাক্তার এখানে আসবে। আপনি যে সেই নতুন ডাক্তার আর এই ছুটির দিনে এখানে আসবেন, এটা আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, বসুন না, বসুন। জানেন ডাক্তারবাবু, আমি কিন্তু আগে এমন ছিলাম না, এখন কেমন যেন পাল্টে গেছি। সেসব অনেক দুঃখের কথা ভাই। এই তো এতক্ষণে ঠিক সম্বোধনটা হলো। দেখুন, আমরা যদি এক পরিবারে জন্মাতাম, তা আপনি অনায়াসে আমার দিদি হতে পারতেন। আপনার সমস্ত কথা আমি শুনব। আর আপনি হাসপাতালে যতদিন আছেন ততদিন তো আপনাকে নিয়ে চলতে হবে, সুতরাং আপনার সমস্ত কথা আমার শোনা দরকার। শুনবে? সত্যি শুনবে ভাই? নিশ্চয়ই শুনবো, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? ডিউটি আওয়ার্সে ঘুমোনোটা চলবে না, আর ওই সময় আপনার এই অভ্যেসগুলোও ছাড়তে হবে, এই পান দোক্তা খাওয়া। ও বাবা, এত বড় শাস্তি দিচ্ছ! পান ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাহলে তো আমাকে ঠিক আছে, ঠিক আছে, কথা দিচ্ছি যে কদিন চাকরি আছে অন ডিউটি আর পান খাবো না। খুশি তো? ভেরি গুড। আসলে এই হাসপাতালে আসার আগে এখানকার স্টাফেদের সম্পর্কে আমি তো খোঁজ খবর করেছিলাম, কিছু কিছু জেনেছি। আপনার সম্পর্কেও আমি জেনেছি। কি জেনেছো? এই যেমন ধরুন, আপনি যখন হাসপাতালে প্রথম আসেন তখন আপনার এই 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 সমস্ত অভ্যেসগুলো ছিল না। আপনি যতদিন এই হাসপাতালে আছেন ততদিন এই হাসপাতাল আপনাকে সেই আগের চেহারায় দেখতে চায়। রাজি? রাজি। ঠিক আছে। কত বছর তোমার মতো এভাবে কেউ আমায় জোর করেনি। সেদিন ভদ্রলোকের সঙ্গে কথা বলে মনে হলো যেন উনি আমার অনেক দিনের চেনা, যেন আমার এক আত্মীয়। তাই ওনার কথা আর ফেলতে পারলাম না, ছেড়ে দিলাম পান খাওয়া। এই রে, দেখেছো, তোমার সঙ্গে গল্প করতে করতে আমি ভুলেই গেছি 5 নম্বর বেডে পেশেন্টকে এবার ওষুধ দিতে হবে। তুমি বসো, আমি আসছি।
আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে সবই আছে, আবার কেউ নেই, কিচ্ছু নেই। কেন, আপনার ছেলে মেয়ে? ছেলে, হ্যাঁ সে আছে একজন, তবে আমি পেটে না ধরলেও আমার পেটের ছেলের থেকেও সে অনেক বেশি। অবাক লাগছে তোদের না? অবাক হবার কিছুই নেই। আমি অল্প বয়সে বিধবা হয়ে গেলাম, তারপরে দাদার সংসারে একটু ঠাঁই পেলাম। সেখানে এসে দাদার ছেলে মেয়েগুলোকে মানুষ করবার ভার পড়লো আমার উপর। দাদার ছোট ছেলেটা, ও আমার খুব ন্যাওটা ছিল, আমার শূন্য কোল পরে থাকতো, তাই আমি ওকে ছেলের মতো মনে করি। ভাবতে অবাক লাগে জানো মন্দিরাদি, এই হাসপাতালে যারাই ভর্তি হয়েছে তাদের জীবনেই কত গল্প, কত দুঃখ। আপনার ছেলে আপনাকে নিশ্চয়ই খুব ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসে। তবে যে বললেন কেউ নেই আপনার, সে বেচারা একা কি করবে বল? আমাকে একটু ভালোবাসে, যত্ন করে বলে ওর ভাইয়েরা খুব হিংসা করে। বলে পিসিমার সম্পত্তি পাওয়ার জন্যই নাকি ও ভালোবাসে, যত্ন করে। সে বেচারা লজ্জায় মুখ লুকিয়ে লুকিয়ে বেড়ায়। এই তো দেখ না রে, আমাকে সেই যে ভর্তি করে দিয়ে গেল, আর একদিনও এলো না আমাকে দেখতে। একটা দিন এলো না, কেউ আমাকে দেখতে আসে না। না পিসিমা, যে যাই ভাবুক আপনি আপনার মন ছোট করবেন না। আপনার ছেলে তো আপনাকে ভালোবাসে, ব্যাস আপনি খবর পাঠান ওকে, বলুন ওকে আপনার দেখতে ইচ্ছে করছে। যাও, শরীর ভালো না তো, যাও বেডে গিয়ে শুয়ে পড়ো। যা। আমরা কিন্তু আবার আসবো পিসিমা তোমায় জ্বালাতন করতে। হ্যাঁ রে, আসবি আসবি। চলো মন্দিরে। না না, আমি আপনাকে এই কথা বলেছে ডাক্তারবাবু? আপনি বুঝে দেখুন তাহলে কিরকম লোক। নিজের মেয়ে সম্পর্কে কেউ এই রকম মন্তব্য করতে পারে? দেখুন প্লিজ অসীম বাবু, এই ব্যাপারে আমাকে কোনো রকম মন্তব্য করতে পারবেন না। আমি আপনাকে কোনো মন্তব্য করতে বলছি না, কিন্তু আপনি একবার কালচারটা দেখুন, রুচিবোধটা দেখুন। না না, আপনি একজন ডাক্তার মানুষ, আপনাকে এইসব কথা বলার কোনো মানে হয়? আর এতে করে আমার সম্পর্কে আপনার কি ধারণা হচ্ছে বলুন তো? আমার ধারণাটা আমার কাছেই থাক। না না, আপনি দেখুন যে আমি তো রেগুলারলি আপনার কাছে আসছি, আপনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু ওনাদের সম্পর্কে আমি কোনো অভিযোগ কোনোদিন আপনার কাছে করেছি? তা জামাই হিসেবে যদি আমি ওদের সম্মানটা রাখতে পারি, সেই সম্মানটা কি আমারও পাওয়া উচিত না? ওনারা তো অনুযোগ করেছেন ওনাদের মেয়ের সম্পর্কে, তা আপনার কথা এখানে আসছে কেন? এটা আপনি কি বলছেন ডাক্তারবাবু? নিজের মেয়ের সম্পর্কে বলা কি আমার সম্পর্কে বলা নয়? ওরা নিজের মেয়েকে অস্বীকার করছে কেন? আমার সঙ্গে বিয়ে হয়েছে বলেই তো। তো এটা কি আমায় অসম্মান করা নয়? কিন্তু আপনাদের পারিবারিক ব্যাপারে আপনি আমাকে কেন জড়াচ্ছেন বলুন তো? আমাদের পরিবারের ভালো মন্দ তো নির্ভর করছে আপনার উপর। অ্যাটলিস্ট আমি তো আপনাকে নিজের দাদার মতো দেখতে শুরু করেছি। ওটা আমার ডক্টর, আপনি আমাকে কতটা বলবেন আর কতটা বলবেন না সেটা খেয়াল রাখতে হবে আপনাকে। ঠিক আছে, এবার তাহলে আপনি আসুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার।
কষ্ট হচ্ছে মন্দিরাদি? না, ঘুম আসছে না। চিন্তা হচ্ছে না খুব? কি ভাবছি জানো? কি গো? আমার এই জীবনটার কি মানে? আমি মরে গেলে কারোর তো কোনো ক্ষতি নেই চম্পা। তুমি আবারও সমস্ত উল্টোপাল্টা ভাবছো? উল্টো পাল্টা নয় রে, অসীম মিছিমিছি আমার ওপর রাগ করলো। আচ্ছা, তুমি আমার কাছে সবকিছু লুকো কেন বলো তো? কি লুকিয়েছি আমি? তোমার উপর অসীমদার কতটা টান সেটা তুমি খুব ভালো করেই জানো। তা সত্ত্বেও তুমি সবার সামনে অসীমদাকে ছোট করতে চাও। চম্পা, যে মানুষটাকে তুমি বিয়ে করেছো তার সম্বন্ধে তোমার মনে যাই থাকুক না কেন, আর 5টা লোকের সামনে তাকে নিয়ে তো তুমি কথা বলতে পারো না। তাতে যে শুধু তোমার স্বামীরই অপমান তা নয়, নিজেরও তো অপমান। তুমি কত বোঝো সবাইকে, মাসিমা, মেসোমশাই, অসীমদাকে, আমাকে। কিন্তু তোমায় কেউ বোঝে না। সবই আমার ভাগ্য। যতদিন বাঁচব এই ভাগ্য নিয়ে বেঁচে থাকতে হবে আমার। তুমি শুয়ে পড়ো, মিছিমিছি আমার জন্য চিন্তা করো না, শরীর খারাপ করবে। মন্দিরাদি, চুপ, আর কোনো কথা না। গুড নাইট। স্যার প্রেশার খানিকটা স্টেবল হয়েছে। কত? 130/90। কিন্তু হেমোগ্লোবিনের যে কন্ডিশন তাতে করে তো আপনি একটা কাজ করুন, আপনি ম্যাট্রনকে ইমিডিয়েটলি বলুন 2টো সেল প্যাক রেডি করতে। ওকে স্যার। আর শুনুন, আমি স্যারকে ফোন করছি, এক্ষুনি ডায়ালিসিস করতে হবে। আপনি শিউরিকে বলুন সব কিছু রেডি করতে। ওকে ডক্টর। ডক্টর সেন, মন্দিরাদির কিছু হবে না তো? দেখা যাক, কিন্তু এরকমটা হলো কি করে? ঠিক বলতে পারবো না। কদিন ধরে দেখছি খুব চুপচাপ, মন মরা। আসলে অসীমদা তো কি? না, মন্দিরাদি তো খুব এক্সপেক্ট করে থাকে অসীমদা আসবে, আর উনিও তো খুব কম আসেন। তা কোনো ঝগড়া টগড়া করেনি তো? ঠিক জানি না, তবে এমন কিছু নিশ্চয়ই হয়েছে যেটা মন্দিরাদির খুব মনে লেগেছে। আমি আজই এই নিয়ে কথা বলতে গেছিলাম, জানেন, আমার সঙ্গে এমন ঝগড়া করলো, আর তারপরেই তো। এরকম ডিপ্রেশনে ভুগলে তো আমাদের কিছু করার থাকবে না। আমাদের কেন ডিপ্রেশন হয় সেটা কি আর সকলে বোঝে? ঠিক আছে, এবার যদি সুস্থ হয়ে বেডে ফিরতে পারে তাহলে নজর রাখবে যাতে টেনশন, ডিপ্রেশন একদম না হয়। রাখবো, নিশ্চয়ই রাখবো। মন্দিরাদির কোনো ক্ষতি আমি হতে দেব না। ইয়েস, ডক্টর, সব রেডি হয়ে গেছে। ভেরি গুড।
আপনি এক কাজ করুন, আপনি অক্সিজেন মাস্কটা খুলে ফেলুন আর এক্ষুনি ডায়ালিসিস রুমে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন। ওকে আমি স্যারকে ফোন করে আসছি। এক্সকিউজ মি। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক,